সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো এখানে 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেছিলেন আত্মারাম পাণ্ডুরং, মহাদেব গোবিন্দ রানাডে, স্বামী দয়ানন্দ সরস্বতী না বীরেশলিঙ্গম পান্তলু। তো মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেছিলেন বীরেশলিঙ্গম পান্তলু। 2 নম্বর হচ্ছে রামমোহন পরবর্তী ব্রাহ্ম আন্দোলনকে সংগঠিত করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু, এরা কেউই নয়। এখানে সঠিক উত্তর ক হবে, অপশন কয়টা হবে, দেবেন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি না ওয়েলেসলি। সঠিক উত্তর হবে অপশন কয়টা, লর্ড ক্যানিং। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগে ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং। এখানে সঠিক উত্তর হবে অপশন কয়টা, লর্ড কর্নওয়ালিস। 5 নম্বর হচ্ছে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয় 1800 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে না 1818 খ্রিস্টাব্দে। তো কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয় 1817 খ্রিস্টাব্দে। 6 নম্বর স্যার এলিজা ইম্পে আইনগুলি বাংলায় অনুবাদ করেছিলেন উইলিয়াম জোন্স। স্যার এখানে বলা হচ্ছে স্যার এলিজা ইম্পের আইনগুলি বাংলায় অনুবাদ করেছিলেন উইলিয়াম জোন্স, লর্ড কর্নওয়ালিস, চার্লস উইলকিন্স না জোনাথন ডানকন। এখানে সঠিক উত্তর অপশন ঘ লিখবেন, জোনাথন ডানকন। 7 নম্বর হচ্ছে 1883 খ্রিস্টাব্দে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এরপর হচ্ছে আনন্দমোহন বসু, রামতনু লাহিড়ী না উমেশচন্দ্র ব্যানার্জি। সঠিক উত্তর অপশন গ হবে, রামতনু লাহিড়ী। 8 নম্বর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে। তো ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। এরপর দেখো 9 নম্বর সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন একবার, দুবার, তিনবার না একবারও নয়। সঠিক উত্তর অপশন খ হবে, দুবার। 10 নম্বর হচ্ছে বাংলায় কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, সিকান্দার হায়াত খান, মোহাম্মদ ইকবাল না ফজলুল হক। এখানে সঠিক উত্তর অপশন ঘ হবে, ফজলুল হক। 11 নম্বর থেকে রাজ্যসভায় সভাপতিত্ব করেন স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি। তো রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে 12 নম্বর থেকে ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে 5টি, 6টি, 7টি না 8টি। উত্তর হচ্ছে অপশন খ 6টি। 13 নম্বর হচ্ছে নিজ খামারে ধান তোলা স্লোগান ছিল তেভাগা আন্দোলনের, তেলেঙ্গানা আন্দোলনের, নর্মদা বাঁচাও আন্দোলনের না চিপকো আন্দোলনের। উত্তর হচ্ছে অপশন ক হবে, তেভাগা আন্দোলনের। 14 নম্বর সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। এরপর হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন, মোহাম্মদ আলী জিন্নাহ, লর্ড লিনলিথগো। সঠিক উত্তর অপশন ক লিখবে, র্যামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানেও 14টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। একটি বাক্যে উত্তর দিতে বলা হচ্ছে। প্রথমে দেখো কয়ের দাগে দেওয়া আছে জাতীয় মেলা পরে কি নামে পরিচিত হয়েছিল। উত্তর লিখবে পরে হিন্দু মেলা নামে পরিচিত হয়েছিল। কয়ের দাগে মহাত্মা গান্ধীর পুরো নাম কি ছিল। উত্তর লিখবে মোহনদাস করমচাঁদ গান্ধী। গয়ের দাগে হচ্ছে কে প্রথম বাংলার নদী গতিপথের মানচিত্র তৈরি করেছিলেন। উত্তর হচ্ছে জেমস রেনেল। এরপর ঘয়ের দাগে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন। উত্তর হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। নেক্সট প্রশ্ন দেখো সত্য অথবা মিথ্যা নির্বাচন করতে হবে। কয়ের দাগে উঙ্গর দাগে দেওয়া আছে ইউনিয়নিস্ট পার্টির নেতা ছিলেন সিকান্দার হায়াত খান। এটা সত্য না মিথ্যা লিখতে হবে। উত্তর লিখবে সত্য। ছয়ের দাগে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 16 জুলাই। এটা মিথ্যা লিখবে। 6 দেখা হচ্ছে লর্ড কর্নওয়ালিস পাঞ্জাবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। এটা হবে মিথ্যা। এরপর দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে এখানে মিলিয়ে লিখতে হবে। বাম দিকে দেওয়া আছে ডেভিড হেয়ার, দীনবন্ধু মিত্র, সতীশচন্দ্র সামন্ত, বি.আর. আম্বেদকর। ডান দিকে দেওয়া আছে তাম্রলিপ্ত, জাতীয় সরকার, পুনা চুক্তি, নীলদর্পণ আর হচ্ছে হিন্দু কলেজ। তো এখানে টয়ের দাগে যেটা দেওয়া আছে ডেভিড হেয়ার, এটা হচ্ছে হিন্দু কলেজ। এরপর হচ্ছে টয়ের দাগে দীনবন্ধু মিত্র, নীলদর্পণ। ডয়ের দাগে রয়েছে সতীশচন্দ্র সামন্ত, এটা হবে অপশন 1-এর সঙ্গে মিলবে তাম্রলিপ্ত, জাতীয় সরকার। আর ঢয়ের দাগে বি.আর. আম্বেদকর, এটা হচ্ছে অপশন 2 হবে পুনা চুক্তি।
এরপর রয়েছে বেমানান শব্দটি চিহ্নিত করো। এখানে বর্গীয় জ দেখে চম্পারণ সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এরপর রয়েছে ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, এখানে বেমানান শব্দ হচ্ছে আমাদের চম্পারণ সত্যাগ্রহ, এটা। ছয়ের দেখে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, পাল গঙ্গাধর তিলক। এখানে আমাদের যে বেমানান শব্দ হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এরপর ইংর দাগে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, শেরশাদ আহমেদ খান আর হচ্ছে মোহাম্মদ গোবিন্দ রানাডে। এখানে উত্তর লিখবে সৈয়দ আহমেদ খান। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 2 করে, 12 নম্বর দেওয়া আছে। কয়ের দেখে দেওয়া আছে দেখো, 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন কি, অথবা উইলিয়াম জোন্স কি উদ্দেশ্যে প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। 2টি করে প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি এখান থেকে লিখতে হবে। তোমরা পিটের ভারত শাসন আইন এই প্রশ্নের উত্তরটা লিখছি দেখো। 1884 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট একটি নতুন আইন তৈরি করেন। একে বলা হয় পিটের ভারত শাসন আইন। এই আইন অনুসারে একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। এই বোর্ডকে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি এই আইনে স্পষ্ট বলা হয়েছিল যে ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য। এর ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটিশ পার্লামেন্ট নিশ্চিতভাবে নজরদারি করতে পারে। নেক্সট হচ্ছে খয়ের দেখে নরমপন্থী কাদের বলা হতো, উদাহরণ দাও, অথবা বঙ্গভঙ্গের পিছনে ঔপনিবেশিক সরকারের যুক্তি কি ছিল। এখানে দেখো আমরা লিখছি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রথম পর্বে 1825 থেকে 1905 খ্রিস্টাব্দ। ঠিক আছে, যেসব কংগ্রেসি নেতা ব্রিটিশদের কাছ থেকে আবেদন নিবেদন নীতির মাধ্যমে ভারতবাসীর দাবি দেওয়া আদায় করতে চেয়েছিলেন, তারা নরমপন্থী নামে পরিচিত। কয়েকজন নরমপন্থী নেতা হলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নেক্সট কয়ের দেখে 19 শতকের সংস্কার আন্দোলনের 2টি সীমাবদ্ধতা লেখো, অথবা নীল বিদ্রোহের 2জন নেতার নাম লেখো। তো নীল বিদ্রোহের 2জন নেতার নাম হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। এরপর ঘয়ের দেখা হচ্ছে ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্ম নিরপেক্ষ কথাটির অর্থ কী, অথবা পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় জেলা পরিষদ নেই। তো ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, বিশেষ কোনো ধর্মের পক্ষে বা বিপক্ষে কথা বলা বা বিরোধিতা করা কোনোটি ভারত রাষ্ট্র করবে না। ভারত রাষ্ট্রের মধ্যে প্রতিটি নাগরিক অন্যের ধর্ম বিশ্বাসকে আঘাত না করে তার নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন। ওকে, এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এরপর উমরদাগে মুসলিম লীগের উদ্দেশ্য কী ছিল, অথবা সমাজের বিভিন্ন স্তরের মুসলিম জনগণ কেন মুসলমানদের আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে সাড়া দিয়েছিলেন। তো 1906 খ্রিস্টাব্দে ঢাকায় মোহামেডান এডুকেশন কনফারেন্সের অধিবেশন বসে। এই সময় মুসলমানদের জন্য অল ইন্ডিয়া মুসলিম লীগ সংগঠন তৈরি হয়। এই সংগঠনের লক্ষ্য ছিল মুসলমানদের স্বার্থ ও রাজনৈতিক অধিকারের প্রতি নজর দেওয়া, পাশাপাশি লীগের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থাকা। রাজস্ব স্বরাজ্য দল কারা কেন গঠন করেছিলেন, অথবা সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল, ভারতীয়রা কেন এই কমিশন বয়কট করেছিলেন। আমরা উত্তর লিখছি কংগ্রেসের মধ্যে চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু প্রমুখ নেতারা গান্ধী নীতি থেকে সরে আসার জন্য আহ্বান জানান। তাদের মতে সরকারি আইন পরিষদকে বয়কট না করে তাতে অংশগ্রহণ করে সরকারি নীতি ও কাজে বাধা দেওয়া যাবে। অন্যদিকে গান্ধী প্রথা পুরনো পথেই চলতে উৎসাহী ছিল, ফলে 1922 খ্রিস্টাব্দের শেষ দিকে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু মিলে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল গঠন করেন বা তৈরি করেন। নেক্সট 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, 3-5-এ 15 নম্বর দেওয়া আছে 5টি প্রশ্নের জন্য। পরে দেখা হচ্ছে চৌরি চৌরার ঘটনার গুরুত্ব কী, অথবা 1930-এর দশকে বাংলার বিপ্লবী আন্দোলনে মাস্টারদার অবদান বিবৃত করো। এখানে আমরা লিখছি দেখো, অহিংস অসহযোগ আন্দোলন সর্বত্র অহিংস ছিল না। হিংসার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চৌরি চৌরা গ্রামে। 1922 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি ওই গ্রামের স্থানীয় মানুষেরা প্রতিবাদ জানাতে সমবেত হন। ক্রমে পুলিশ ও জনতার সংঘর্ষ বাধে। জনতার তাড়ায় পুলিশেরা থানায় ঢুকে পড়লে থানার দরজা বন্ধ করে বাইরে থেকে আগুন লাগানো হয়। এই ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নেন। তার মনে হয়েছিল যে দেশবাসী অহিংস আন্দোলনের উপযুক্ত হয়ে ওঠেনি। তবে জাতীয় কংগ্রেসের অনেক নেতাই গান্ধীজির এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন।
পরের প্রশ্ন, ক্ষয়ের দাগে 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনে আর্য সমাজের অবদান কি ছিল, অথবা 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি কি ছিল। তোমরা উত্তর লিখছি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের যে ব্যর্থতার কারণ সেটা। তো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে ভারতবাসী তথা ভারতীয় সিপাহীরা সর্বশক্তি প্রয়োগ করলেও শেষ পর্যন্ত এই বিদ্রোহ নানা কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়। যথা 1 নম্বর হচ্ছে আঞ্চলিক সীমাবদ্ধতা। উত্তরপ্রদেশ, দিল্লি, রোহিলখণ্ড, অযোধ্যা, বাংলা ও বিহারের একাংশ অর্থাৎ মহাবিদ্রোহ মূলত পূর্ব পাঞ্জাব এবং পশ্চিম বিহার পর্যন্ত অঞ্চলে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ আঞ্চলিক সীমাবদ্ধতা মহাবিদ্রোহের শক্তিহীনতার অন্যতম প্রধান কারণ। 2 নম্বর হচ্ছে জনসমর্থনের অভাব। ঝাঁসি, অযোধ্যা, দিল্লি প্রভৃতি স্থানে মহাবিদ্রোহ জনসমর্থন লাভ করলেও গোয়ালিয়র, নেপাল, হায়দ্রাবাদ, ভোপাল, যোধপুর, পাতিয়ালা ও ঝিন্দ প্রভৃতি অঞ্চলের রাজা এমনকি সাধারণ মানুষ পর্যন্ত ব্রিটিশদের প্রতি সহানুভূতিশীল ছিল। 3 নম্বর রক্ষণশীলতা। ভারতীয়দের রক্ষণশীলতা ও প্রতিক্রিয়াশীল মনোভাব বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ বলে অনেক ঐতিহাসিক মনে করেন। এগুলো হচ্ছে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। নেক্সট হচ্ছে গয়ের দাগে দেশীয় মুদ্রণ আইন কি, অথবা বাংলায় বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরাম বসুর অবদান কি। এখানে উত্তর লিখব 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন জারি করেন। ওই আইনে বলা হয় দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি কোনো সরকার বিরোধী বক্তব্য প্রচার করতে পারবে না। এর যদি অন্যথা হয় তবে সরকার ওই সংবাদপত্র ছাপাখানা বাজেয়াপ্ত করবে। এই আইনের বিরুদ্ধে দেশ জুড়ে প্রবল আন্দোলন শুরু হয়। 1881 খ্রিস্টাব্দে তৎকালীন ভাইসরয় লর্ড রিপন ওই আইনটি বাতিল করেন। ভয়ের দেখা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় মুসলমানরা কেন ব্রিটিশদের বিরুদ্ধে অসন্তুষ্ট হয়েছিল, অথবা 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল। তো 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিকে নিয়ে মুসলমানদের জন্য একটি পৃথক সার্বভৌম মুসলিম রাষ্ট্র গঠনের দাবি উত্থাপিত হয়। এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত, তবে এই প্রস্তাবে পাকিস্তান কথাটির উল্লেখ না থাকলেও এটি পরবর্তীকালে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে উমর দাগে তেলেঙ্গানা আন্দোলনের কারণ ও ফলাফল বিবৃত করো, অথবা ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলি সম্পর্কে কি জানো। এখন মতো লিখছি ভারতের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এই অধিকারগুলি হলো 1 নম্বর হচ্ছে সাম্যের অধিকার, তারপর হচ্ছে স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ওকে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোনো আইন ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি ক্ষুণ্ণ করতে পারে না। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। এখানে প্রশ্নের মান 5 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 5 15 নম্বর। পরের দাগে ইলবার্ট বিল বিতর্ক কি, অথবা ভারতীয় জাতীয় আন্দোলনের ইতিহাসে চরমপন্থার উদ্ভবের কারণগুলি বিবৃত করো। তো যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা এখানে ইলবার্ট বিল সম্পর্কে লিখছি, কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয় অপরাধীদের বিচার করার অধিকার ছিল না। এই অসাম্য দূর করার জন্য জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করতে একটি বিল আনেন। তাতে বলা হয় ভারতীয় বিচারকরা ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারবেন। এর প্রতিবাদে ইউরোপীয়রা বিদ্রোহ ঘোষণা করেন। এর ফলে বিল যাতে প্রত্যাহার না করা হয় তার জন্য ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের এই আন্দোলন ও পাল্টা আন্দোলন বিতর্ককে ইলবার্ট বিল বিতর্ক বলা হয়। দেখা হচ্ছে 19 শতকে শিক্ষা সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, অথবা টিকা লেখো। সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে টিকা লিখতে হবে। আমরা সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে টিকা লিখছি। 1855 থেকে 1856 সালে যে উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার নাম ছিল সাঁওতাল বিদ্রোহ। বিদ্রোহের কারণ কি ছিল না, এই বিদ্রোহের পিছনে বিভিন্ন কারণ ছিল। 1 নম্বর হচ্ছে সাঁওতালদের এলাকায় বহিরাগত মহাজন জমিদাররা দিকু নামে পরিচিত ছিল। এরা এসে বসবাস করতে শুরু করে। এদের প্রভাবে দরিদ্র নিরীহ সাঁওতালরা অত্যাচারের মুখে পড়ে। তারা কম ওজন ও চড়া সুদের টাকা দিত, দলিলের ইচ্ছা মতো বক্তব্য লিখে টিপসাপ নিয়ে নিত। 2 নম্বর ইউরোপীয় কর্মীরা সাঁওতালদের কাছ থেকে জোর করে হাঁস মুরগি ও অন্যান্য জিনিস কেড়ে নিত। 3 নম্বর তাদের জোর করে রেলের কাজে নিয়োগ করা হতো, উপযুক্ত মজুরি দেওয়া হতো না। 4 নম্বর হচ্ছে সবচেয়ে বড় কথা ছিল সাঁওতালদের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হচ্ছিল। এরপর হচ্ছে বিদ্রোহের নেতা কারা ছিল না, সিধু, কানু, চাঁদ ও ভৈরব
প্রমুখে এই বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই বিদ্রোহ হুল বিদ্রোহ নামে পরিচিত ছিল। ঠিক আছে, তো আমরা সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে এই টিকাটা লিখলাম। নেক্সট হচ্ছে গয়ার দাগের টিকা লেখো 1946-এর নৌ বিদ্রোহ অথবা মহাত্মা গান্ধীর নেতৃত্বে সংঘটিত 3টি আঞ্চলিক আন্দোলনের বিবরণ দাও। আমরা এখানে নৌ বিদ্রোহ সম্পর্কে লিখছি। 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ ভারতের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। নৌ বিদ্রোহের কারণ কি ছিল? 1 নম্বর হচ্ছে ব্রিটিশ কর্তৃপক্ষের বর্ণ বৈষম্যমূলক আচরণ নৌ বিদ্রোহের একটি কারণ। ভারতীয় নৌসেনাদের সঙ্গে ব্রিটিশ অফিসাররা অত্যন্ত খারাপ ব্যবহার করতেন। 2 নম্বর সমযোগ্যতা থাকলেও ভারতীয় নৌ কর্মচারীদের কখনোই ব্রিটিশ কর্মচারীদের সমান বেতন দেওয়া হতো না। এই বৈষম্যে ভারতীয় নৌসেনারা যুদ্ধ হয়। 3 নম্বর হচ্ছে ভারতীয় নাবিকদের যে খাদ্য দেওয়া হতো তা ছিল অত্যন্ত নিম্নমানের। বহুবার ভালো খাবারের আবেদন করেও কোনো সুরাহা হয়নি, ফলে তারা বিদ্রোহের পথ বেছে নেয়। এরপর নৌ বিদ্রোহের সূচনা। বোম্বাই বন্দরে রয়্যাল ইন্ডিয়ান নেভি তলোয়ার নামক জাহাজের রেডিও অপারেটর বলাই দত্ত তার কেবিনে জাতীয় স্লোগান লেখার অপরাধে পদচ্যুত হন। এর প্রতিবাদে রয়্যাল ইন্ডিয়ান নেভির প্রধান সিগন্যালম্যান MS খানের নেতৃত্বে 1500 নাবিক বিদ্রোহ ঘোষণা করে 8ই ফেব্রুয়ারি 1946 খ্রিস্টাব্দে। মূল্যায়ন আমরা লিখছি, এই বিদ্রোহের ফলে ইংরেজ সরকার স্পষ্টতই বুঝতে পারে যে ভারতে তাদের দিন শেষ হয়ে এসেছে, তাই ব্রিটিশ প্রশাসন শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। এই ছিল তোমাদের ক্লাস 8-এর 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার। এখানে আমরা হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। ঠিক আছে, প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। ওকে, আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নের PDF ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF ফাইলগুলো নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।